237-এ আমি ট্রাভেল করছিলাম এখান থেকে হলদিরাম। তখন 5 টাকা বাসের ভাড়া ছিল। তো আমি 10 টাকার নোটটা দেওয়ার পরে যে কয়েনটা ফেরত পেলাম সেটা 1 পাউন্ডের কয়েন ছিল। সেটা কিভাবে তার ব্যাগে এসছে আমি জানি না। সে সেটা জাস্ট চালিয়ে দেওয়ার জন্য আমাকে দিয়েছে কিনা আমি জানি না, বাট সামহাউ এটা আমি একটা পেয়েছিলাম। তো এরকম কোনো ঘটনা তোমার সাথে কখনো ঘটেছে? না, এরকম ঘটনা কখনো ঘটে। এবং এই ঘটনাটা আমার সাথে দুবার ঘটেছে। একবার আমি বাংলাদেশের কয়েন পেয়েছিলাম, আর একবার পেয়েছিলাম 1 পাউন্ডের কয়েন। তো দুটো ক্ষেত্রেই আমি আর সেকেন্ড টাইম কন্ডাক্টরকে কিছু বলিনি, তার কারণ আমি কয়েন কালেক্ট করতে খুব ভালোবাসি এবং সেই জিনিসটা পাওয়াটা আমার কাছে একটা বিরাট অনুভূতি ছিল। This is Erudition India podcast, where academic wisdom and pop culture coincides. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সিজন 2 ফার্স্ট এপিসোড। আজ আমাদের সঙ্গে অনিকেত ব্যানার্জি, কলকাতা বাসোপিডিয়ার জেনারেল সেক্রেটারি। প্লিজ ওয়েলকাম। নমস্কার। তো কলকাতা বাসোপিডিয়ার কনসেপ্টটা কিভাবে এলো? প্রথমে উইকিপিডিয়াতে বিভিন্ন রকমের ওই বাস রুটস অফ কলকাতা, বাস রুটস অফ হাওড়া, হুগলি এই নিয়ে লেখা থাকতো আর কি। তখন আমরা এখানেতে মানে আমিও সেখানে অ্যাড করতাম, আরও অন্যান্য লোকেরাও অ্যাড করতো বিভিন্ন রকমের। তো সেইখান থেকে অ্যাড করতে করতে তারপরেতে এগুলো 2014-15-এর কথা বলছি। তারপরেতে তখন ইন্টারনেট এত সস্তা ছিল না আর কি, সেই প্রি জিও এরা। তারপর যখন জিও এলো তখন থেকে মোটামুটি ফেসবুকটা সবাই করা স্টার্ট করলো, মানে খুব বাল্ক কোয়ান্টিটিতে। এখন যেরকম লোকে ফেসবুক বা ইনস্টাগ্রাম ছাড়া থাকতে পারে না, তো তখন সেই কলেজ লাইফেতে আমিও স্টার্ট করি। করতে করতে ওই বিভিন্ন দু একটা গ্রুপেতে তখন দেখতাম যে মানুষরা একে অপরকে জিজ্ঞেস করছে এখান থেকে ওখানে যাওয়ার জন্য কি রুট আছে বা কি বাস আছে। ধরো এরকম এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর যাবে কি বাস আছে লোকে হুম জিজ্ঞেস হুম করছে। হুম তো সেখানেতে একজন বলছে হয়তো DN44 যাবে, আমি আবার হয়তো বলছি যে DN9/1ও তো যাবে। মানে এই যে মত পার্থক্যটা, যে আমি DN9/1ও বলতে পারি, কেউ DN44 বলছে। এবার এয়ারপোর্ট একটা বড় জায়গা ধরো, হুম 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 সেটা তুমি ধরো এয়ারপোর্ট লোকেদের বলারও ওখানে তো একটা প্রবলেম থাকে। সেই এয়ারপোর্ট বলতে কেউ সেটা 1 নম্বর বলতে পারে, কেউ সেটা 3 নম্বরও মিন করতে পারে। এবার যদি ফাস্টেস্ট অপশন দেখো, লোক যদি 1 নম্বর থেকে 3 নম্বরে চলে আসে, তাহলে কিন্তু ভায়া এক্সপ্রেসওয়ে অনেক ফাস্ট পৌঁছবে। অনেক ফাস্ট পৌঁছবে। বাট DN9/1 হয়তো 1 নম্বর থেকে পাবে, বাট তাকে হয়তো অনেকটা ঘুরে যেতে হবে। কিন্তু কারোর হয়তো নাগেরবাজার যাওয়ার হতে পারে, কারোর দমদম যাওয়ার হতে পারে। এখন সেই রুটটাও তো চেঞ্জ হয়ে গেছে। এটা তো রিসেন্টলি হয়েছে, রিসেন্টলি ধর চেঞ্জ যখন হয়েছে। দমদম রোডের হুম হুম কালভার্টের হুম প্রবলেম ছিল, বা তাকে এই ফুটে এসে তাকে হয়তো NDRTC ধরতে হবে। হুম তো এরকম মানে ওই ব্যাপারটাই আর কি, মত পার্থক্য। তো তুমি ধরো একটা সাজেশন দিচ্ছ, আমি আর একটা সাজেশন দিচ্ছি, কেউ বলছে SSBTC, কেউ বলছে DN2/1, কেউ বলছে DN9/1, এরকম ভাবে। তো বিভিন্ন রকমের রুট। এবার তুমি এখানে থাকো, তুমি একরকম রুটের হিস্ট্রি জানো, আমার বাড়ি হাওড়ায়, আমি হাওড়ার হিস্ট্রি জানি। এই করতে করতে একটা মানে মনে হলো যে বিভিন্ন লোক আছে, বিভিন্ন মানুষ আছে, তাদের থেকে বাসের ব্যাপারে আমি নিজে জানতে পারছি, তাদের সাথে একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন করতে পারছি, এনগেজ করতে পারছি। আমি বিভিন্ন আননোন রুটের ব্যাপার, যেটা হয়তো তোমার জানা নেই, আমি সেরকম তোমাকে কিছু ইনফরমেশন দিতে পারছি। হুম হুম তুমি হুম। হয়তো 237-এর হয়তো এমন ইনফরমেশন দিচ্ছ যেটা আমার জানা নেই। এই করে 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 জিনিসটা বাড়তে থাকে আর কি। তো সেইখান থেকে একটা ফোরাম, এবং 2018-এর মোটামুটি মার্চের 30 তারিখ করে আমাদের এই জিনিসটা আর কি পর পেজটা। একটা নাম হয়। তখন আমরা ফেসবুকেই পুরোপুরি ছিলাম। তখন আমরা একে অপরকেও সেভাবে, মানে আমাদের গ্রুপ মেম্বারদেরকেও একে অপরকে সেভাবে জানতে পারিনি। তারপর গ্র্যাজুয়ালি সেটা হতে 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 আজকে এই জায়গায় এসে আর কি দাঁড়ায়। কলকাতা বাসোপিডিয়ার নতুন যে মোবাইল অ্যাপ লঞ্চ হয়েছে, এটা সম্পর্কে আমরা কি জানতে পারি? মহালয়ার পরের দিনকে আমরা এটাকে ডিসাইড করি আর কি, যে এটাকে অ্যাপ একটা লঞ্চ করা হবে। কারণ এটা আমাদের পেজেতে মোটামুটি 380K ফলোয়ার্স আছে, 3,80,000। তো সেখানেতে অনেক দিন ধরেই, স্পেশালি যখন থেকে পথদিশা বন্ধ হয়ে গেছে, চালো অ্যাপটা বন্ধ হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটেতে রুট সার্চ অপশনটা লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা রেখেছি, হুম গত 2 বছর হুম ধরে। বাট মানুষের সেইটাই একটা ডিমান্ড ছিল যে এটা অ্যাপের মাধ্যমে পেলে আমাদের বেশি সুবিধা হয়। কারণ বারবার ওয়েবসাইট খুলে সার্চ করাটা একটু টাইম টেকিং, বা ওটা অতটা ইউজার ইউজার ফ্রেন্ডলি না। ফ্রেন্ডলি নয়। তো সেটা মানুষ বলে, বাট একটা অ্যাপ বানানো মুখের কথা নয়, সেটা আজ বললাম কাল হয়ে গেল হয় না। তো আমি তখন সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে সেটা নিয়ে অতটা এগোনো হয় না। তো এই বছর মহালয়ার পরের দিনকে আমি ডিসাইড করি যে অ্যাপটাকে যেভাবে হোক আমি বানাবো, এবং সেটা উইদিন 72 আওয়ার্স আমি নিজে নিজেকে টার্গেট দিই আর কি। আমার ওই IIT-তেই 2-3 জনের সাপোর্ট নিই, করে তারপর থেকে এটা 72 ঘন্টার জায়গায় 4 দিন হয়েছে, একদিন এক্সট্রা 24 ঘন্টা লেগেছে, বাট
আমরা ওই অ্যাপের বিটা ভার্সনটা লঞ্চ করতে পেরেছি, এবং ওটাতে এই যেটা মানে যে অ্যাপসার মানে আমাদের রুটসার যে ফিচারটা সেটা পুরোটাই আছে। এছাড়া আমরা ওই পুজো পরিক্রমা গাইডটাও দিয়েছিলাম ওটাতে। হুম। তো ওটা এখন বিটা অ্যাপ হিসেবে লঞ্চ হয়েছে। আমরা এখন এন্ড ইউজার ফিডব্যাকটা নিচ্ছি, যে তাদের কি কি ডিমান্ড, তাদের কি কি রিকোয়ারমেন্ট, এবং এটা আমরা অলরেডি গুগল প্লে কনসোলেতে রেজিস্টার করেছি। হুম। তো এটাকে এরপরেতে গুগল প্লে স্টোরেতে সাবমিট করা হবে। ইউজার ফিডব্যাকগুলোকে নিয়ে সেগুলোকে অপটিমাইজ করে এই বিটা ভার্সনটাকে ক্লোজ করে আমরা একটা ফাইনাল লঞ্চ করব। ডেটা সিকিউরিটি নিয়ে এখানে কি কি স্টেপস নেওয়া হয়েছে? ডেটা সিকিউরিটি বলতে এখানেতে ডেটা সিকিউরিটির কোনো জায়গাই থাকছে না, কারণ অ্যাপটা কোনো রকম কোনো ইউজারের থেকে কোনো ডেটা নিচ্ছে না। হুম। কারণ কোনো লগ ইন নেই, কোনো ফোন নাম্বার সাবমিট করতে হয় না, কোনো ইমেল আইডি সাবমিট করতে হয় না। গুগল প্লে স্টোরেতে যদি লগ ইন থাকে সেটাই ইন ফিউচার হবে। এবং এখন আমরা যেটা ক্লেম করছি যে এটা ফুললি সেফ অ্যান্ড সিকিউর টু ইউজ, আমরা যে সার্ভার ইউজ করছি সেটা আইআইটি গুয়াহাটি সার্ভারেতে রাখা আছে। তো একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সার্ভার প্রচণ্ড হাইলি এনক্রিপ্টেড হয়, এটা প্রচণ্ড মানে সিকিউর সার্ভার সিস্টেম। তো সেইখানেতে অ্যাপটা ডেভেলপ হয়েছে। তো এখানেতে কোনো ডেটা ব্রিচিং বা ডেটা সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই, মানে আমরা কোনো ডেটা কারোর থেকে ফেচ করছি না আর কি। রিসেন্টলি আরজি করের প্রোটেস্ট নিয়ে কলকাতা বাসোপিডিয়া একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেখানে 3টে বাস সার্ভিস দেওয়া হয় সাধারণ প্রোটেস্টার্সদের জন্য। তো সেইটা কিভাবে অ্যারেঞ্জড হয়? সেটা অ্যারেঞ্জড হয় ওই 14ই আগস্টের যে রাতের রাত দখল কর্মসূচি, যেটা একদম ফার্স্ট যে রাত দখল সূচিটা হয়। তখন আমরা মনে করি যে এটা একটা অত্যন্ত ঘৃণ্য ঘটনা, এবং অনেক হয়ে গেছে, মানে এগুলোকে আর মেনে নেওয়া যাচ্ছে না, মানে সব কিছুর একটা এন্ড পয়েন্ট থাকা দরকার। তো সেইটাতে আমরা তখন ঠিক করি যে, এবং বিং অ্যান এ পলিটিক্যাল অর্গানাইজেশন, আমাদের কিছু দায়বদ্ধতা আছে এ পলিটিক্যালিও কাজ করার। হুম। এবং আমরা বাস নিয়ে কাজ করি মানে এই নয় যে যেটা সমাজে ভুল হচ্ছে সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করব না, সেটা আমাদের কর্তব্য। তো সেটা পার্সোনাল লেভেলে করাই যায়, বাট একটা গ্রুপ হিসেবে, একটা পেজ হিসেবে, যাদের আমাদের একটা সোশ্যাল আউটরিচ আছে, সেটাকে প্ল্যাটফর্মটাকে ইউজ করাটা খুব দরকার। তো সেই টাইমে আমরা তখন ঠিক করি যে আমাদের কাছে তো সেরকম রাস্তায় নেমে প্রোটেস্ট তো সবাই করছে, সেখানেতে আমাদের গিয়ে যতটা লাভ তার থেকে আমাদের মনে হয় যে সেই রাতে অনেক মানুষ বেরোবে। আমরা সেটা জানতে পারি, সে মিডিয়ার থ্রু দিয়ে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখলেই বোঝা যেত। তো আমরা সেটা মানে 13 তারিখ মিডনাইট, 13 তারিখ মানে 14 তারিখ মিডনাইট বলতে পারো, 12টার পর, হুম। সেটা হুম। 14 তারিখই পড়ছে। তো সেদিনকে রাতের বেলা আমরা ফার্স্টে ঠিক করি যে এরকম একটা রুট দেওয়াটা খুব দরকার। তো আমি, আমার ভাই অভিনব, আমাদের জয়েন্ট সেক্রেটারি, তো আমরা 3-4 জন মিলে ডিসকাস করি করে, কারণ আমি তখন আসামে, আমি গুয়াহাটিতে, তো আমি ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারবো না। তো আমার কাউকে একটা দরকার যে সেই রুটটাকে পরিচালনা করতে পারবে। তো আমি সেইটা কথা বলি, কথা বলে তারপরেতে আমাদের বিটি রোডের একজন মালিক আছে, আমরা কোভিডের টাইমে একটা ফ্রি বাস সার্ভিস চালিয়েছিলাম 1 মাসের মতো, জয় বাংলা বাস সার্ভিস বলে। তো সেই বাস সার্ভিসটা যে বাস দিয়েছিল সেই মালিকের সাথে আমরা কন্ট্যাক্ট করি, অনিশ ভৌমিক বলে ওর নাম। তো ও বলে যে হ্যাঁ ডেফিনেটলি এটা খুব ভালো উদ্যোগ, আমি আমার বাস দিয়ে দেবো তোমাদেরকে। আমরা বলি তেল খরচা বা এই মিনিমাম কস্ট যেগুলো সেগুলো আমরা বেয়ার করে দেবো, তোমার ড্রাইভার হুম। কন্ডাক্টরের হুম। হুম। চার্জেসগুলো। তো তুমি একটুখানি বাসটা আমাদের দাও। তো আমরা ফার্স্ট একটা রুট ঠিক করি, যেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে শ্যামবাজার অবধি, ভায়া কলেজ স্ট্রিট, শিয়ালদা। হুম। এই একটা রুট ঠিক করি। তারপরেতে সেইটা ঠিক হওয়াতে সেটা আমরা পেজে পোস্ট করি, সেটা অনেক মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। কিছু কিছু লোকের কাছে টার্গেটেডও হই, মানে আমাদের কোনো পলিটিক্যাল মোটিভ আছে এই রকমভাবে কমেন্ট আসে। এবং যেটা আমি আবারও ক্ল্যারিফাই করতে চাই যে আমাদের কোনো রকম কোনো পলিটিক্যাল অ্যাসপিরেশন নেই, আমাদের কোনো পলিটিক্যাল মোটিভ নেই। বাট সেটা হবেই, মানে কিছু করার নেই, সে একটা এখানে তো অনেকেই টার্গেটেড হয়েছে, তো সেখানে তো হয়েছিল, সেগুলো আমি বাদ দিচ্ছি। ফার্স্টে একটা রুট ঠিক হয়, তারপরেতে আমাদের কাছে ডিমান্ড আসতে থাকে পাবলিকের থেকে যে আপনারা নর্থ কলকাতায় রুট দিলেন, একটা সাউথ কলকাতা, কারণ যাদবপুর বা ওই সাইডটাতেও একটা বিশাল বড়, গড়িয়া, হুম। কামালগাছি, ওই সাইডটাতেও একটা বড় প্রোটেস্টের ব্যাপার হয়েছিল। তো আমরা সেকেন্ড রুটটাকে ঠিক করি হচ্ছে কামালগাছি থেকে করব আপ টু রবীন্দ্র সদন একাডেমি অফ ফাইন আর্টস। এবং তারপর আরেকজন বাস মালিক
উনি নিজে থেকে তার বাসটা ফ্রি অফ কস্টে অফার করেন, কোনো রকম তেল খরচা টরচাও কিছু লাগবে না। উনি সেই নিজের বাসটিকে অফার করে আমাদেরকে বলেন যে আমি একটা রুট চালাতে চাই দক্ষিণেশ্বর থেকে শ্যামবাজার অব্দি। হুম। তো ওর নাম হচ্ছে সৌম্যজিৎ সিং। তো এই 3টে রুট আমরা তো তারপরে ঠিক করি, করে সেইটা ওই মানে কিছু ঘন্টার মধ্যে, মানে ওই সেদিন রাতে কথা হয়েছে, 14 তারিখ মাঝরাতে কথা হয়েছে, আবার 14 তারিখ সকালে কথা টথা বলে, যাতে কোনো রকম, মানে একটা বাস চালানো মানে অতটা ইজি নয়, হুম। সেখানেতে বাস টার্গেট হতে পারে, সেখানেতে বাসেতে কারো কোনো প্রবলেম হতে পারে, এবং সেখানেতে সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা প্রশাসনের সাথে ডিরেক্ট ক্ল্যাশে চলে যাওয়ার মতো হতে পারে। তো সব রকমটা ভেবে চিনতে সমস্তভাবে এই মানে ট্যাক্টফুলি সাজিয়ে জিনিসটাকে তারপর এগিয়ে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে আমরা প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। মানে অনেক মানুষ, সব থেকে আমার ভালো লেগেছিল একজন 8 মাসের প্রেগনেন্ট মহিলা, উনি ওই গড়িয়ার আমাদের যে রুটটা ছিল কামালগাছির রুটটায় উনি বেরিয়েছিলেন প্রোটেস্টে। তো উনি রাতের বেলা বাসটিকে পান, বাসটিকে পেয়ে মানে এত ভোরে ভোরে আশীর্বাদ দেন, মানে এগুলোই আমাদের কাছে বড় পাওনা। আমরা হয়তো একটা ফ্রি বাস সার্ভিস চালিয়েছি, কিন্তু ভালোবাসা কেনা যায় না। হুম। তো হুম। মানুষ যে এই স্বতঃস্ফূর্তভাবে একটা এত মানে ঘৃণ্য ঘটনাকে, ইনসিডেন্টের হ্যাঁ। এগেনস্টে প্রোটেস্ট করতে বেরিয়েছেন, এবং বেরিয়েও যে সেই মানুষটাই আমাদেরকে ভোরে ভোরে আশীর্বাদ দিচ্ছেন, এটাই আমাদের কাছে বড় পাওনা। তো যাই হোক এটা, এবং উনি এটা আমাদের পেজেতে লিখেও ছিলেন যে এই বাসটি না থাকলে আমি হয়তো বাড়ি ফিরতে পারতাম না, হুম। কিন্তু আমি না ভেবেই বেরিয়ে গেছিলাম। কারণ এটা প্রোটেস্ট করাটা আমার কর্তব্য মনে হয়েছিল, আমি বেরিয়ে গেছিলাম। বাট এই বাসটা না থাকলে হয়তো রাত্রিবেলা 2টো 2:30-এর সময় আমরা হয়তো বাড়ি ফিরতে পারতাম না। তো এইসব করে টোরে মানে এগুলো হয়েছিল আর কি। যাই হোক এটা খুব ভালো লেগেছিল, মানে বিভিন্ন সেক্টর থেকে অনেক মানুষের থেকে ভালোবাসা পেয়েছি এই 14ই আগস্টের সার্ভিসটার পরে। প্রি কোভিড এরা আর পোস্ট কোভিড এরার মধ্যে এই সরকারি আর বেসরকারি বাস সার্ভিসের কোয়ালিটিতে কিরকম চেঞ্জেস এসছে? নাম্বার অফ রুটস যেটা এখন তুমি দেখবে, মানে খুব রিসেন্ট টাইমসেতে সাদা কালারের বাস খুব বেড়ে গেছে। বেসরকারিটা আমি আগে বলে নিই, তারপর সরকারিতে আসছি। মানে আগে ধরো তুমি বিভিন্ন রুটকে একটা নাম্বার দিয়ে ডিফাইন করতে পারতে, এখন অনেক রুট আছে, ধরো এই বারাসাত বি গার্ডেন, হুম। বারাসাত সাঁতরাগাছি। তো বারাসাত সাঁতরাগাছি এই রুটেতে 3টে বাস চলে। একটা DN-17টাকে এক্সটেন্ড করে বারাসাত থেকে সাঁতরাগাছি করা হয়েছে। বারাসাত সাঁতরাগাছি একটা আছে ভায়া নিউ টাউন, একটা আছে ভায়া ভিআইপি রোড। আবার তুমি যদি হিসাব মতো দেখতে চাও এই বসিরহাট থেকে যে গাদিয়ারের বাসটা যায়, সেটাও বারাসাত থেকে সাঁতরাগাছি হয়েই যায়। তো এই একটা বড় প্রবলেম হচ্ছে এখন অনেক মানুষের কাছে, যেটা আমাদের কাছে ফিডব্যাকে আমরা পাই, যে বাসেতে লেখা রয়েছে বারাসাত টু সাঁতরাগাছি, তারা সেটা দেখে উঠে পড়ছে, বাট সেখানেতে তারা হয়তো যে স্টপটা, যে বাসটা হয়তো নিউ টাউন যাবে, ধরো সাধারণ একজন মানুষ দাঁড়িয়ে আছে সাঁতরাগাছিতে, তাকে হয়তো কেউ বলে দিয়েছে যে নিউ টাউনের বাস দেখবেন, এখানে বারাসাত সাঁতরাগাছি লেখা আছে, উঠে যাবেন। হুম। হুম। সে হয়তো হুম। উঠে পড়লো, বাট সেটা ভিআইপি রোডের বাস। হুম। তো এটা একটা বড় প্রবলেম হচ্ছে। তো এই বা এইখানে এয়ারপোর্টের সামনে দিয়ে দেখবে এনডিআরটিসি বলে একটা বাস যায়। এনডিআরটিসির কিন্তু অ্যাকচুয়ালি 3টে রুট, একটা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যায়, আর দুটো এই দক্ষিণেশ্বর হয়ে আসে। দক্ষিণেশ্বরের 2টো রুট আছে, একটা ভায়া ভিআইপি রোড, একটা ভায়া নিউ টাউন। এখানেও সেম মানে কনফিউশনটা হয়। যেটা ভায়া নিউ টাউন সেটা চিংড়িহাটায় গিয়ে দাঁড়িয়ে যায়, যেটা ভায়া ভিআইপি রোড সেটা যায় রাসবিহারি অব্দি। হুম। তো এখানেতেও মানুষের কনফিউশন হয়। একটু যদি কোনো রুট নাম্বার লেখা থাকে, ধরো আমি জানি DN-9/1 মানে ওটা বারাসাত যাবে, ওদিকে রাজচন্দ্রপুর যাবে, আমি চোখ কান বুজে উঠতে পারবো। বা ধরো আমি দেখছি যে এখান থেকে DN-44, আমি সেটা দেখলে আমি জানি ওটা বনগাঁ যাবে বা ওটা হাবড়া যাবে। বা 253 দেখলে আমি জানি ওটা আমাকে নিয়ে বসিরহাট পৌঁছে দেবে। তো এই রুট নাম্বার এটা খুব দরকার। সেই রকম পারমিটের বাস এখন আসছে না, RTA পারমিটের বাস খুব কম, এখন যা আসছে STA, স্টেট ট্রান্সপোর্ট অথরিটির আন্ডারে। এটা একটা বড় প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে সার্ভিসের দিক দিয়ে বলতে গেলে, এখন ধরো 10টা বাস স্ক্র্যাপ হলে হুম। রিপ্লেস আসছে 2টো রুটে, 2টো বাস রিপ্লেস হচ্ছে। তো ওই যে 8টা বাসের যে ডেফিসিট, হুম। সেই 8টা বাসের ডেফিসিট পূরণ হচ্ছে না, এবং সেটার জন্য মানুষ অল্টারনেটিভ খুঁজতে গিয়ে বাইক কিনছে, অটোতে চাপছে, টোটোতে চাপছে। সেই করতে 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 এক একটা বাস স্ট্যান্ড হারিয়ে যাচ্ছে। এই এয়ারপোর্টের সামনে তুমি বলো গৌরীপুর বাস স্ট্যান্ডটা হারিয়ে গেল, হুম। 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 এরকম একাধিক বাস। এইখানেতে নিউ ব্যারাকপুর মিনিতে কোনো রিপ্লেসমেন্ট নেই। ঠিক আছে, এরকম চলতে চলতে DN-2 মতো রুট, একমাত্র বাস যেটা বারাসাত থেকে আমাদের বিরাটি হয়ে বেলঘড়িয়া হয়ে যেত, সেই রুট বন্ধ। এই রুটে তো প্যাসেঞ্জার হয় না, এটা তো বাজে কথা। ডেফিনেটলি প্যাসেঞ্জার হয়, একদম আড়িয়াদহর ভেতর দিয়ে দক্ষিণেশ্বর যেত সেই রুটটা। বাস এখন মেন রোডে থাকছে, কিন্তু এই যে একটু গলিগালার ভেতর দিয়ে, এই যে আড়িয়াদহরের যে মানুষ,
তাদেরও তো ডিমান্ড আছে বাসের। হুম তারা কেন বারবার দক্ষিণেশ্বর আসবে, তারা কেন বারবার বিডি রোডে আসবে যদি তার বাড়ির সামনে থেকে বাস পায়? আসবে না। বাট এখন মানুষকে সেটা ফোর্স করা হচ্ছে যে তুমি মেন রোডে এসে বাসে ওঠো। মেন রোডে না এলে তুমি বাস সার্ভিস পাবে না। আর সব থেকে বড়, এগুলো তাও নয় মেনে নেওয়া যায়, বাট সব থেকে বড় প্রবলেম যেটা এখন রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রাত অবধি বাসের অ্যাভেলেবিলিটি নেই। রাত্রির বেলা 8টা বাজলে, 8টা কি, সন্ধ্যে 6:30 7টার পর থেকে বাসের সার্ভিস কমে যাচ্ছে। অফিস টাইমটা শেষ হলো, তারপর ধরো অফিস টাইমটা 6:30 7টার মধ্যে শেষ, তার থেকে আর 1 ঘন্টা ম্যাক্সিমাম, তাও সেটা ওয়ান সাইডেড। হুম মানে বাবুঘাট থেকে তুমি হয়তো বিরাটির বাস পাবে, বাট বিরাটি থেকে বাবুঘাট যাওয়ার বাস পাবে না, কারণ যে বাসটা হুম এখান থেকে হুম গেছে হুম সেটা ফিরবে, হুম কিন্তু এদিক থেকে ওদিকে যাওয়ার তুমি কিছু পাবে না। তো এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। কারণ ধরো আমি একটা কোথাও যাচ্ছি, এরকম সবকিছু টাইম বেঁধে হয় না। বা একজনের ধরো অফিসেতে আধ ঘন্টা এক্সট্রা টাইম লেগে গেল, কেউ হয়তো কারো রিলেটিভের বাড়িতে গেছে, তার হয়তো বাস ছাড়া কোনো দ্বিতীয় অপশন নেই। অন্যান্য টাইম হলে কোভিডের আগে হয়তো সেটা রাত 9টা অবধি বাসটা পেতো, এখন সেটা সন্ধ্যে 7টার মধ্যে তাকে বেরিয়ে আসতে হচ্ছে। তো এখানেতে কি হচ্ছে, প্রোডাক্টিভিটির উপর একটা ইম্প্যাক্ট পড়ছে, বিভিন্ন জিনিসের ওপর ইম্প্যাক্ট পড়ছে। তো এই জিনিসটা একটা বড় প্রবলেম। এবং সরকারি বাসের বলতে, সরকারি বাস তো একাধিক রুট নামায়, কিন্তু একাধিক রুট নামাতে গেলে সেই পর্যাপ্ত সংখ্যায় বাস থাকাটা দরকার। মানে ধরো 80টা রুট আছে আর বাস হচ্ছে 80টা, তো পার রুট কি তুমি একটা করে বাস চালাবে? সেটা পসিবল নয়। তুমি যদি 80টা রুট করো, তোমাকে অ্যাটলিস্ট প্রতিটা রুটে 5টা করে বাস তো দিতে হবে। না হলে তুমি অত রুট বাড়িও না, যে কটা রুট আছে সে কটা রুট তুমি চালাও। নাহলে এত এত রুট, কোথাও কোনো হয়তো একটা এমএলএ বলে দিল, কোথাও হয়তো একটা কোনো কাউন্সিলরের রুট নেমে গেল, আজকে চললো, 1 সপ্তাহ চললো, 10 দিন চললো, তারপর রুটটা বন্ধ প্যাসেঞ্জার না হওয়ার জন্য। ওইভাবে রুট নামিয়ে লাভ নেই। রুট নামাতে গেলে রুট রেশনালাইজ করো, একটা সার্ভে করো, সার্ভে করে তারপরেতে নামো। ওই কেউ একটা ডিমান্ড হলো কোথাও থেকে, সব জায়গায় এই আমাদের এতে অনেক টাইমে ডিমান্ড আছে। আমি তোমাকে বলছি সিম্পল একটা এক্সাম্পল, ব্যারাকপুর থেকে নিউ টাউনের বাস রুটের, কিন্তু সেটা কোনোদিনও সেটা সলিউশন না, বা ফিজিবিলিটি তার জিরো। এই জন্য কারণ ব্যারাকপুর থেকে ট্রেন প্রচুর ফ্রিকোয়েন্ট, হুম লোকে 5 টাকা দিয়ে উল্টোডাঙা নামবে, হুম 5 টাকা 10 টাকা হুম দিয়ে। ওখান থেকে উল্টোডাঙা থেকে নামলেই যেখানে নামবে নিউ টাউন যাওয়ার বাস, ওখান থেকে হাজার একটা, মানে হ্যানো বাস নেই যেটা নিউ টাউন যায় না ওখান থেকে। তো সেটাতে লোক যাবে নাকি সেই বাসে বসে বসে বিটি রোডের জ্যাম ট্যাম খেতে খেতে? হ্যাঁ, হয়তো কিছু বয়স্ক লোক হয়তো সেইভাবে যেতে প্রেফার করবেন, যে আমি এন্ড টু এন্ড বাস পেয়ে গেলাম, আমার টাইমের ভ্যালু নেই, আমি যাচ্ছি, বা আমার টাইমের ভ্যালু থাকলো, আমার শরীর খারাপ, আমার বাস থেকে উঠলাম, আমি একদম লাস্ট স্টপেজে গিয়ে নামবো। বাট যারা ধরো তোমার আমার মতো অফিস গোয়ার্স বা কলেজে পড়ে বা টিউশনে যাচ্ছে, তাদের কাছে টাইমটা প্রচুর ম্যাটার করে। তারা ট্রেনে দাঁড়িয়ে যেতে বা এতে যেতে কোনো প্রবলেম না। হুম অনেকে এটাও দেখেছি যে সেম রুটে বাস চলছে, অটো চলছে, লোকে বাস ছেড়ে অটোতে যাচ্ছে। কেন? কারণ তাতে হয়তো 2 টাকা ভাড়া বেশি লাগছে, হুম কিন্তু বাসের আগে হয়তো অটোটা পৌঁছে অটোটা দেবে। পৌঁছে দেবে। বাস হয়তো দাঁড়িয়ে 10টা প্যাসেঞ্জার তোলার জন্য 5 মিনিট দাঁড়াবে, হুম বাট অটোটা ওই 4 জন হয়ে গেল, ইমিডিয়েটলি ছেড়ে দিল। কারেক্ট। তো এই প্রবলেমগুলো ওভারকাম করাটা খুব দরকার। এইটা যদি ওভারকাম না হয়, ইন ফিউচার, মানে 2009 থেকে যে বাসগুলো এসছে, ওই 2008-এর অর্ডারের পরে, তো তারপরেতে ওই 15 ইয়ার্সের যে স্ক্র্যাপিং রুলটা, সেই রুলটা অনুযায়ী নেক্সট ইয়ারের মধ্যে 2010-এতে ম্যাক্সিমাম বাস চেঞ্জ হয়েছিল। তো 2010-এর বাসগুলো সব স্ক্র্যাপ হবে 2025-এ। নেক্সট ইয়ারে একটা হিউজ ক্রাইসিস আসতে চলেছে। মানে ট্রান্সপোর্ট এখনো যা দেখা যাচ্ছে, তার হয়তো আরো 50% কমে যাবে। তো এটা একটা হিউজ ক্রাইসিস আসতে চলেছে, এবং সরকার তো বলছে যে 15 ইয়ার স্ক্র্যাপিং রুলটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে 20 ইয়ার্স করার কথা ভাববে। বাট সেটা এখনো কোর্টে সেইভাবে মুভ করা হয়নি। আমি জানি না এত কম টাইমের মধ্যে সেটা পসিবল হবে কি হবে না। বাট সেটা যদি না হয়, মানে ইন ফিউচার ইট উইল বি আ ভেরি ডিফিকাল্ট সিনারিও ফর দ্য এন্টায়ার সিটি অ্যান্ড দ্য সাবার্বস। আমাদের শহরের শেষ ডাবল ডেকার বাস স্ক্র্যাপড হওয়া থেকে বাঁচিয়েছে কলকাতা বাসোপিডিয়ার টিম। এই স্টোরিটা ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং একদম শুরু থেকে। মহালয়া যে সপ্তাহটায় ছিল সেই শুক্রবারের কথা বলছি, লাস্ট ওয়ার্কিং ডে ছিল ওটা সরকারের পশ্চিমবঙ্গে। তো সেদিনকে আমাদের গ্রুপেতে প্রথমে একটা, মানে আমার গ্রুপ মেম্বার হুম সৌম্যদীপ বলে, সৌম্যদীপ একটা ছবি আমার সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করে। আচ্ছা। তো শেয়ার করে যে ছবিটা দেখা যায় যে আমাদের যে লাস্ট ডাবল ডেকার সিএসটিসি এরা 1970s 80s-এর বাসটা হবে, অশোক লেল্যান্ড টাইটান বাস। তো সেই বাসের একটা ছবি আমাকে পাঠায়,
দেখা যায় যে রবীন্দ্র ভারতীর সামনে যে স্ক্র্যাপ ইয়ার্ডটা আছে, কাটাইখানা, সেই কাটাইখানার সামনে দেখা যায়। তো সেইখানেতে মানে ওর জায়গাটাকে আমরা ধরেই নিই যে ওটা বাসের শ্মশান, মানে বাস বা যে কোনো মোটর ভেহিকেলস এর জন্য ওটা শ্মশান। তো আমরা সেটা দেখার পরে আমি এদিক ওদিক সেদিক একটু মিডিয়া লোকজনদের কন্ট্যাক্ট করি, এ করি। বাট তারপর আমার হঠাৎ করে স্ট্রাইক করে, মানে অলরেডি ট্রাম নিয়ে একটা এরকম একটা মানে খুব খারাপ ডিসিশন নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, যে ট্রাম ডিসকন্টিনিউ করে দেওয়া হবে, একমাত্র হেরিটেজ হিসেবে রাখবে। হুম হুম ডাবল ডেকার তো এমনিই নেই, একটাই বাস ছিল, সেটাও যদি স্ক্র্যাপ হয়ে যায় তাহলে মানে আমাদের কলকাতা বলতে আমরা যেটা বুঝি, আমি বাইরে থাকি, আমাকে আজ অব্দি বাইরের লোকেরা জিজ্ঞেস করে কলকাতায় ট্রাম চলে, তো কোনোদিনও ট্রামে চড়েছিস, ট্রামের ছবি দেখা, এটা বলে। আজ থেকে হয়তো 20 বছর আগে যারা যেত তাদেরকে তো ডাবল ডেকার নিয়েও সেই প্রশ্ন করতো। হুম হুম কারণ কলকাতার সাথে তিনটে জিনিস খুব ভালোভাবে জড়িয়ে, একটা হচ্ছে হলুদ ট্যাক্সি, একটা ট্রাম, একটা ডাবল ডেকার। তার মধ্যে ডাবল ডেকার তো চলেই গেছে, হলুদ ট্যাক্সিও অ্যাম্বাসেডার আর আসে না, হলুদ ট্যাক্সিও ওই জন্য নতুন করে আর আসে না মার্কেটে। তো সেটাও আর 3-4 বছরের মধ্যে চলে যাবে। পড়ে থাকার মধ্যে ট্রাম। এবার এই ডাবল ডেকার বাসটার মানে একটা খুব হেরিটেজ ভ্যালু আছে। হেরিটেজ ভ্যালু ইন দ্য সেন্স, এখনো বিভিন্ন বাস যখন ডাব্লিউবিটিসি হয়, ডাব্লিউবিটিসি হওয়ার পরেও এই একমাত্র বাস যেটাতে এখনো সিএসটিসির লোগোটা ইনট্যাক্ট আছে। সেই বাসটা 2016-তে সরকার থেকে রিনোভেট করে চালানো হতো। চালানো হতো ওই ইকো আরবান ভিলেজ থেকে ইকো পার্ক একটা জয় রাইড করানো হতো। তারপর বাসটা বসে যায় কোভিডের টাইমে, করে মানিকতলা ডিপোর ভেতরতে বাসটা থাকে, স্থানান্তরিত হয়। সেই বাসটাকে আর এই গত 4 বছর ধরে দেখা যায়নি, তো এই সেদিনকে দেখা যায়। দেখা যাওয়ার পরে আমি আর টাইম ওয়েস্ট না করে ডাইরেক্টলি আমি মানে অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী বাবুকে ফোন করি। ফোন করে ওনাকে বলি যে আপনি এই ব্যাপারটা নিয়ে একটুখানি দেখুন স্যার। রিকোয়েস্ট করি ওনাকে যে এটাকে তো হারিয়ে যেতে দেওয়া যায় না, কারণ সবই যদি হারিয়ে যায় তাহলে মানে আমাদের ঐতিহ্যটা কি থাকবে। তো উনি সেটাকে খুব মানে সাপোর্ট করেন ব্যাপারটাকে, এবং উনি সেটাকে আশ্বাস দেন যে আমি এটা নিয়ে কথা বলছি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে। কথা বলে তারপরেতে ওনার সাথে ওই প্রথমে কথা হয়, তারপর উনি নিজে আমাকে কল ব্যাক করেন, করে আমাকে জানান যে আমি অলরেডি বলেছি, তো এটাকে আমরা বাঁচানোর চেষ্টা করব। এবার সেইটা হচ্ছে সন্ধ্যে 8:30-9টার মধ্যে এই কথাগুলো হয়। তারপরেতে মানে এটা ছবিটা আমার কাছে আসে 8টার সময়, 9টার মধ্যে এই কথা হয়ে যায়। রাত্রির 11টার সময় একজন পোস্ট করে আমাদেরই গ্রুপে যে বাসটাকে টেনে নিয়ে গিয়ে ওই আগে বিটি রোডে রাখা ছিল, হুম বাসটাকে তারপরে টেনে নিয়ে গিয়ে স্ক্র্যাপ ইয়ার্ডের মাঠে রাখা হয়। তো আমাদের তখন মানে আমার তো তখন খুব ভয় লেগে যায় যে এত কিছু বলার পরেও যদি বাসটা স্ক্র্যাপ হয়ে যায় তাহলে আর কিছু করার নেই। সব থেকে কজ অফ কনসার্ন, যেটা বিগেস্ট কজ অফ কনসার্ন ছিল, যে অলরেডি অকশন হয়ে গেছে। অকশন হয়ে যাওয়ার পরে বাসটাকে সেল করে দেওয়া হয়েছে, যিনি অকশনে বিড করেছিলেন, যিনি জিতেছেন বিডটাতে, হাইয়েস্ট বিডারকে সেল করা হয়েছে, এবং মানে অ্যাকচুয়ালি ওটা এখন তার প্রপার্টি, তার প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসাটা কিভাবে হবে সেটার মেকানিজম আমার জানা নেই। তো যাই হোক, পরের দিনকে সকালবেলা মানে সেদিনকে মাঝরাতে আমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টারকে এবং ট্রান্সপোর্ট সেক্রেটারিকে আমি একটা মেল পাঠাই যে এটাকে ইমিডিয়েটলি রিস্টোর করার কথা ভাবুন, এটাকে যেন কোনোভাবে স্ক্র্যাপ না করা, স্ক্র্যাপ ইয়ার্ডে যেখানে রাখা আছে তার ছবি টবি দিয়ে। তারপরের দিন সকালবেলা আমি ডাব্লিউবিটিসির সাথে কনস্ট্যান্টলি কন্ট্যাক্টে থাকার চেষ্টা করি। তো প্রথমে আমি অতটা মানে উম, ভালো আনসার পাইনি, ভালো আনসার ইন দ্য সেন্স আশানুরূপ আনসার পাইনি যে বাসটাকে প্রিজার্ভ করা হবে বলে। বাট তারপর যত বেলা গড়ায়, বেলা গড়াতে থাকতে থাকতে আমাদের গ্রুপের যে প্রেসিডেন্ট আছে সৌভিক মুখার্জি, ওনাকে আবার স্নেহাশিস স্যার ফোন করেন। স্নেহাশিস স্যার ফোন করে বলেন যে হ্যাঁ আমরা এটাকে বাঁচানোর জন্য আমি অলরেডি বলেছি, এবং আমি এটাকে বাঁচাতে চাই, এটা ফর দ্য কজ অফ আ ট্রান্সপোর্ট মিউজিয়াম। হুম কলকাতার মধ্যে একটা ট্রান্সপোর্ট মিউজিয়াম যদি করা যায় সেখানে ডাবল ডেকার মাস্ট বি দেয়ার, এই বলে কথা হয়। এবং তারপরেতে আমাকে ওই সন্ধ্যের বেলা ওই 7:30-8টা নাগাদ, মানে উইদিন 24 আওয়ার্স আমার কাছে ডাব্লিউবিটিসি জয়েন্ট এমডি থেকে একটা মেসেজ আসে, এবং আমাকে ডেপুটি এমডি স্যার ফোন করে আমাকে জানান যে আমাদের মধ্যে একটা ডিসিশন হয়ে গেছে, তো বাসটাকে আজকে রাতে আমরা সিঁথি থানাকে বলেছি যে হুম যেন জায়গাটাকে সিল করে দেয়, হুম জায়গাটা যেন কর্ডন অফ থাকে, কেউ ওই জায়গায় যেন হাত না দেয়, এবং আগামীকাল আমরা এটাকে শিফট করে দেবো আমাদের পাইকপাড়া ডিপোতে।
তো আগামী দিন এটা শিফট হয়েছে, তারপরেতে যা কথোপকথন হয়েছে সেটা হচ্ছে পুজোর পরেতে, পুজোর ছুটিটা মিটলে তারপরে এটাকে নিয়ে আবার ডিসকাশন হবে। এখনকার যে কারেন্ট ভাড়ার সিচুয়েশনটা রয়েছে বাসের, সেটা অন্য মেট্রো সিটির থেকে কম্প্যারেটিভলি অনেকটা কম। আবার অ্যাট দ্য সেম টাইম যেটা আমাদের টিয়ার টু সিটিজ রয়েছে তাদের থেকে অনেকটাই আবার বেশি। তো এই জায়গাতে আমাদের সিটির পয়েন্ট অফ ভিউ থেকে কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করার জন্য ফেয়ার রিমডিফিকেশন কতটা কি দরকার হতে পারে? ফেয়ার রিমডিফিকেশন বলতে একটা পার্মানেন্ট ফেয়ার স্ট্রাকচার আবার নতুন করে ভাবা উচিত। সেটা নতুন করে ভেবে সেটা, কারণ সত্যি কথা বলতে কি এখন যে তেলের দাম, এখন যা বাস, এক একটা বাসের আগে 7 লাখ 8 লাখ টাকায় পাওয়া যেত, এখন এক একটা BS6 ভেহিকেল কিনতে মিনিমাম একদম মানে কম দামি যে BS6 ভেহিকেল সেটা কিনতে 25 to 30 lakhs খরচা পড়ছে। তাছাড়া বডি বানানো, বানানো বিভিন্ন অ্যাড অন যে খরচাগুলো আছে, সার্টিফিকেট অফ ফিটনেস বগেরা বগেরা, ওগুলোর জন্য তো আলাদা খরচা আছে। তো সেই সব করে টোরে একটা মানুষ 30 লাখ রুপিস যদি 35 lakhs যদি ইনভেস্ট করে, তার যদি একটা দিনেতে ওই 7 টাকা 8 টাকা ভাড়ায় চালানো সম্ভব না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফেয়ার স্ট্রাকচারটা সরকারের আমার মনে হয় এটা একটু ভাবা উচিত। কারণ এই যে প্রতিবার মানুষ বাসে ওঠে, তাদের কাছে একটা ফেয়ার স্ট্রাকচার নেই। কখনো ধরো একই জায়গা থেকে আরেক জায়গা যেতে কোনো বাস 12 টাকা নিচ্ছে, কোনো বাস 15 টাকা নিচ্ছে। এটা একটা বেকার কনফিউশন। এবং সেটা ফ্রন্ট লাইনে থাকছে বাস কন্ডাক্টর হুম। এবং প্যাসেঞ্জার, তাদের মধ্যে এই যে ডেলি একটা বচসা, ডেলি একটা প্রবলেম, এটার সলিউশন কিন্তু একমাত্র সরকার করতে পারবে। এটা বাকি কেউ করতে পারবে না। এবং মালিকদের যদি দেখো, তারা ব্যবসা করতে নেমেছে, সোজা কথা। আমি ব্যবসাটাকে ততক্ষণ চালাবো যতক্ষণ সেটা আমার জন্য সাস্টেনেবল হবে। সেটা কেউ নিজের পকেট থেকে দিয়ে রোজ ব্যবসা করবে না, হুম। কেউ নিজের লস করতে রোজ ব্যবসা করবে না। কারোর কাছে 35 lakhs থাকে, সে অন্য কোথাও ইনভেস্ট করবে। সে কেন বাস ব্যবসায় আসবে? তাকে তো কিছু তো রিটার্ন তাকে নিতে হবে। সে তার 2টো স্টাফ রাখবে, 3টে স্টাফ রাখবে, সবকিছু করে। তো আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মতামত, বাসোপিডিয়ার বাকি মেম্বার্সের মতামত আলাদা হতেই পারে, বাট আমার এটা মনে হয় যে ফেয়ার স্ট্রাকচার শুড বি রেগুলেটেড অ্যাট দি আর্লিয়েস্ট। এবং বাকি সিটিজের সাথে এখানেতে আমাদের তুলনা করাটা এই জন্যই ঠিক হবে না, কারণ বাকি সিটিজেতে ম্যাক্সিমাম, মানে আমি মেট্রোপলিটনের কথা বলছি, সেখানেতে ম্যাক্সিমামটাই স্টেট ওন্ড ভেহিকেলস। দিল্লিতে বলো, মুম্বাইতে বলো, ওখানে মুম্বাইতে বেস্ট সব কথা বলে, বাট আমাদের এখানেতে মেজরিটি হচ্ছে প্রাইভেট অপারেটরস, হুম। মেট্রোপলিটন এরিয়াটাকে কভার করার জন্য। ইন্ট্রা ডিস্ট্রিক্ট বা ইন্টার ডিস্ট্রিক্ট চলার জন্য প্রাইভেট ভেহিকেলস অনেক বেশি। হুম। উই ক্যানট কমপ্লিটলি রিলাই অন দ্য গভর্নমেন্ট ভেহিকেলস। সরকারি বাসের ওপর ভরসা করে আমি সারাদিন বেরোতে পারবো না। তো সেটা যতদিন না হচ্ছে, আমার মনে হয় এই কম্প্যারিজনটা আসবে না। এবং টিয়ার 2 সিটিজের মধ্যে তাদের রেডিয়াস অনেক কম। তাদের 100টা বাস, 150 200টা বাস দিয়ে, ধরো তুমি যদি ভুবনেশ্বরের সাথে কম্পেয়ার করো, তারা একদম স্টেট অফ আর্ট ফেসিলিটি দিচ্ছে। এখন গুয়াহাটিও স্টেট অফ আর্ট ফেসিলিটি দিচ্ছে, নো ডাউট। বাট তাদের সিটি রেডিয়াস অনেক কম। তাদের সিটি হয়তো 30 কিলোমিটার্সে শেষ হয়ে যাচ্ছে, হুম। 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 বা 25 কিলোমিটার্সে শেষ হয়ে যাচ্ছে। সেখানে আমাদের এখানে একটা রুটেরই হয়তো অত বড় সাইজ। এই যে যে রুটটা ধরো গড়িয়া থেকে বারাসাত যাচ্ছে, হুম। বা এয়ারপোর্ট থেকে গড়িয়া যাচ্ছে, সেই রুটগুলো হিউজ রুট। সেই রুটগুলোকে, বা আমাদের একদম নিউ টাউনের এন্ড পয়েন্ট থেকে, হাতিশালা থেকে যেটা ধরো হাওড়া স্টেশন যাচ্ছে, হিউজ রুট। তো সেগুলো, ওইখানে একটা মানে টিয়ার 2 সিটি ঢুকে যাবে, সেই হুম। রুটের মধ্যে একটা ফুল সিটি ঢুকে যাবে ওই রুটটা যে রেডিয়াস আছে। তো সেইখানে কম্পেয়ার করাটা একটুখানি বোকামি হবে। মেন হচ্ছে যে লং প্যাসেঞ্জার টার্গেট না করে বাসের আবার চিন্তা ভাবনা করা উচিত শর্ট প্যাসেঞ্জার টার্গেট করা। কারণ লং প্যাসেঞ্জারেতে বাসের লাভ হয় না। শর্ট প্যাসেঞ্জার যত বাস রোলিং হবে, হুম। হুম। যত বাস ধরো 10 টাকা করে করে যদি 5টা লোক ওঠে, তাতে ওর ভাড়াটা বেশি। বেশি বাট হবে। এন্ড পয়েন্টের জন্য হয়তো 20 রুপিস, হুম। তাতে হয়তো ওর 20 টাকা ভাড়া হলো, ওতে ওর লাভ কম হবে। এবং সেটার জন্য বাসকে নিজের একটু ফ্রিলি চলতে দিতে হবে। বাসকে নিজেকে সেই সদিচ্ছাটা থাকতে হবে যে আমি চালাবো। ওই বাস দাঁড়িয়ে আছে তো আছে, সবাই চলে যাচ্ছে, ওটা করলেও চলবে না। সেটা তাকে ভাবতে হবে। কোনো একটি বিশেষ বাস রুট যেটা বিবাদীবাগে ছিল, যেটা কিছুদিন আগে আমাদের কথা হয়েছিল যে জাস্ট শুধুমাত্র টিকিটটা কালেক্ট করবার জন্য সেই বাসে ওঠা, যে 100 মিটার গিয়ে নেমে যাওয়া, এই অনুভূতিটা কিরকম? এই বিটি রোডেরই বাস ওটা, টবিন রোড মিনি। হুম। তো রুট 164। তো সেই বাসটা সেদিনকে মানে আমি এসছিলাম আমাদের ওই বাস যাত্রার সময় কলকাতায়, তো এসে
ওই রুটে একটাই বাস চলে এবং বিটি রোডের মিনি বাসগুলো সিভিয়ারলি এফেক্টেড। মানে একমাত্র বিটি রোডেতে এখন ওই বেলঘড়িয়া মিনিটা ওই 3-4টে চলে। তারপরে তো আমাদের এই নিমতা মিনিটা আছে কিছু, ডানলপ মিনিতে উঠে গেছে, আরিয়াদহ মিনি উঠে গেছে, সেগুলো নেই, কমপ্লিটলি বন্ধ। আর টবিন রোড মিনি একটা বেঁচে আছে, বাকি আর দক্ষিণেশ্বর মিনি ওই 5-6টা বেঁচে আছে, বাট কোনো রিপ্লেসমেন্ট নেই। কবে আছে কবে নেই কেউ জানে না আর কি। তো যাই হোক, তো মানে আগে একটা বিটি রোডে যে মিনি বাস দেখা যেত এখন দেখা যায় না। তো ওই টবিন রোড মিনিটা দেখে আমার খুব মানে ওই 164 দেখে আমার খুব মানে হঠাৎ করে মনে হয় যে এই বাসটা আমাকে একটা টিকিট কালেক্ট করতেই হবে। তো সেই টিকিট কালেকশনটা না করলে মানে সেদিনকে যেন দিনটা ওয়েস্ট হবে আমার। তো আমি সেই বাসটা জাস্ট বিবাগ থেকে লেফট টার্ন নিচ্ছিল, তো একদম টেলিফোন ভবনের সামনেটাতে আমি ওখানেতে দৌড়ে উঠে ওখান থেকে বাসটা আমাকে বলে কোথায় যাবে, আমি বলে এই তো জিপিও। ও আমার দিকে তাকাচ্ছে, তাকিয়ে বলছে যে জিপিওতে এই তো সামনে, এটার জন্য। আর তারপর আমি আবার 10 টাকা দিয়েছি ওকে। বলছে এটার জন্য আবার তুমি কি ভাড়া দেবে, এটার জন্য ভাড়া কেউ নেয় নাকি? মানে না না, আমার একটা টিকিট লাগবে, তুমি আমার একটা ভাড়ার টিকিট দাও। এবার কন্ডাক্টরটা আমাকে দেখলো, দেখে ভাবলে কে ছেলেটা, কেন আমাকে এইটুকুনি যেতে মানে কেনই বা উঠলো, কেনই বা টিকিট চাইলো, কেনই বা টাকা দিল। তো আমি তারপর কন্ডাক্টরটা বাসটা যখন দাঁড়ালাম বললাম আসলে এই একটাই বাস চলে, তো আমার এটা একটা টিকিট দরকার, নাহলে কবে তোমরা বাস কাটাই দিয়ে দেবে, আমি আর ফের পরের বারে এসে আমি দেখতে পাবো কিনা তারও কোনো ঠিক নেই। তো যে বাস রুট গুলো আস্তে আস্তে ডিক্লাইন করছে সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য কি করা যেতে পারে, মানে মিনিস্ট্রির সাথে কথা বলে একটা সলিউশনটা কি হতে পারে? সলিউশন, দেখো, সবার আগে সলিউশন যেটা দরকার সেটা হচ্ছে রুট রেশনালাইজেশন। আগে কলকাতার হাব ছিল হচ্ছে ধর্মতলা, বিবিডি বাগ, এই জায়গাগুলো। এখন উইথ টাইম নিউ টাউন ইজ দ্য নেক্সট এমার্জিং সেক্টর। সেই জায়গা নিউ টাউন এবং সেক্টর 5 হুম হুম আমাদের এখন যা বাস রুট প্ল্যানিং সেইগুলো ওই জায়গা ছুঁয়ে করাটা বেশি দরকার। এবং আরেকটা জায়গা হচ্ছে এমার্জিং সেক্টর, সেটা হচ্ছে এই শালিমার, সাঁতরাগাছি স্টেশন, এই জায়গাগুলো যেগুলো খুবই মানে ডিসকানেক্টেড ফ্রম দ্য পাবলিক। তাও সাঁতরাগাছি যাওয়ার রুট আছে, বা কলকাতা স্টেশনও। হুম কলকাতা স্টেশন শ্যামবাজারের মতো জায়গায় লোকেটেড হয়ে কলকাতা স্টেশনের ভেতর অব্দি কোনো বাস যাচ্ছে না ঠিক করে। একমাত্র K1 যায়, আর ওই 007টাও তো চলা না চলা একই ব্যাপার। আর ওই আর একটা মালঞ্চর বাস যায়, মালঞ্চ কলকাতা স্টেশন। স্টেশনগুলোকে কানেক্ট করা, মেট্রো স্টেশনগুলোর বরাবর একটা টাইমে তুমি দেখবে বিভিন্ন বাসের গায়েতে সোজা মেট্রো কথাটা লেখা থাকে, হ্যাঁ 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 79B হ্যাঁ হোক, 3C/1 হোক। তো এখন এত এত মেট্রো রুট নামছে, তো বাসগুলোকে যদি সেই মেট্রোর প্যারালেল না চালিয়ে মেট্রোকে ইন্টারসেক্ট করতে পারে, মানে মেট্রো এরকম চলে গেল, বাসটা এরকম চলে গেল, জাস্ট একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, মানুষ এখানে নামলো, হুম নেবে, তার হয়তো ওই দিকে স্টপেজেতে বাসও যাচ্ছে না, মেট্রো যাচ্ছে না, হুম তাকে হয়তো একটা ছোট গাড়ি করতে হচ্ছে। হুম 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 তো সেটা না করে যদি সেখানে একটা বাস দেয়, সেখানেতে মানুষের লাভ অনেক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সরকারকে একটু যে জিনিসটা করতে হবে, আমাদের হাওড়া, হুগলি বা ব্যারাকপুর, আমি এই সেক্টরগুলো দেখেছি, মানে একটু মফস্বল এরিয়া যেগুলো, সেখানেতে আমি যেটা আমার মানে আমি লক্ষ্য করেছি, এক্সেসিভ অ্যামাউন্ট অফ অটো অ্যান্ড টোটো, সেটার ওপর আজ না হোক কালকে কার্ব আনতেই হবে, না হলে রোড স্পেস বাড়ছে না, বাট ভেহিকেল ডেন্সিটি অনেক বেড়ে যাচ্ছে। হুম একটা বাসকে চলার জায়গা দিতে হবে। একটা বাস যদি চলার জায়গা না পায়, তাহলে রুট চালিয়ে লাভ কি? আমি 10 মিনিট একটা বাস সার্ভিস দিলে 10 মিনিট 15 মিনিট পর পর সার্ভিস দেবে, বাট সেই 15 মিনিটেতে তো মিনিমাম একটা ফুল সিটিং হতে হবে বাসটাকে, প্যাসেঞ্জারটা তো উঠতে হবে। প্যাসেঞ্জারকে যদি তুমি হাজার একটা অল্টারনেটিভ দিয়ে রাখো, টোটো বলো, অটো বলো, এর মাধ্যমে, তাহলে কোনোদিনও হবে না। এবং আজকে এই যে মানুষ বাস পায় না বলে নিজে বাইক কিনে নিচ্ছে, অটোতে করে বেশি যাচ্ছে, সরকার হ্যাজ টু প্লে দ্যাট প্রোঅ্যাক্টিভ রোল, যেখানেতে ওনারা মানুষকে বোঝাতে পারবেন যে কেন পাবলিক ট্রান্সপোর্টটা দরকার। আমাদের সিটির যে আমাদের এয়ার পিউরিটি ইন্ডেক্স আছে, হুম সেইটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আছে, সেইটাকে দিয়ে সাইন্টিফিক্যালি মানুষকে বোঝাতে হবে যে এটা আমার জন্য আমি করছি না, এটা সবার জন্য করছি, আমার ফ্যামিলি মেম্বারের জন্য, আমার নিজের জন্য, আমার ফিউচার জেনারেশনের জন্য। এই যে টক্সিক ফিউমস গুলো গোটা শহর জুড়ে চলছে, হুম এগুলোর সলিউশন একটাই, পাবলিক ট্রান্সপোর্ট। এটা আজকে আমারও লাইফটাকে হ্যাম্পার করছে, ডেফিনেটলি এটা তোমারও লাইফকে হ্যাম্পার করছে। তো সেই জায়গাতে যদি আমরা মানুষকে সেই ডেটা দিয়ে বোঝাতে পারি, সেটার উপর যদি কিছু সেমিনার হয়, সেটার উপর যদি
রাস্তায় ধরো এই যে আজকে সিগারেটের ওপর যেরকম লিখে দেওয়া হয় যে হুম সিগারেট হুম কজেস, হুম হুম 100টার মধ্যে 50টা লোকও তো সেটা দেখে ভয় তো পায় হুম বা হুম সেটা দেখে হুম তো কমায়। আজকে যদি সেই রকমই আমরা যদি লিখে দিই, মানে এটা যদি একটা করা যেতে পারে যে প্রাইভেট ভেহিকেল যত বাড়বে তত তোমার যানজট বাড়বে, তত তোমার অ্যাক্সিডেন্টের চান্সেস বাড়বে, তত তোমার লাইফ টাইমটা কমে যাবে, রিয়ার টক্সিসিটি বাড়বে। এটা যদি আমরা করতে পারি, লিখতে পারি, গ্লোবাল ওয়ার্মিং তত বাড়বে বা ফিউয়েল কনজাম্পশন তত বাড়বে। এটা হয়তো একদিনে হবে না, বাট 1 বছর 2 বছর সেটা, বা বিভিন্ন এই যে স্কুলের যে কারিকুলাম, সেইখানে পাবলিক এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল এডুকেশন এখন মানে ম্যান্ডেটারি সব সিলেবাসে। এনভায়রনমেন্টাল এডুকেশনের মধ্যেই তো পাবলিক ট্রান্সপোর্ট একটা ঢোকানো উচিত। হুম এটা সিটি টু সিটি এটা ঢোকানোটা খুব দরকার। এডুকেশনাল পলিসিতে যদি এটা না আসে, আজকে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নোংরাটা ডাস্টবিনেই ফেলতে হবে, তাই আমরা 100% চেষ্টা করি যে নোংরাটা ডাস্টবিনে ফেলতে। আজকে যদি আমাদেরকে যদি কেউ সেটা না বলতো, বা আমাদেরও সেই তার আমাদের মধ্যে সেই জিনিসটা আসতো না, আসতো না। আমরাও দেখতাম লোকেরা নোংরা করছে, আমরাও নোংরা করি। হুম বাট মানুষের মধ্যে সেটা বিল্ড করতে হবে। এখনকার হয়তো যে জেনারেশনটা 50-এর ওপর, তারা হয়তো সেটা বুঝবে না, বাট যেটা আপকামিং জেনারেশন, তাদের মধ্যে যদি 100 জনের মধ্যে 10 জনও বোঝে, সেই 10 জন থেকে আরো 10 জন বুঝবে, আরো 10 জন বুঝবে, বুঝতে বুঝতে আজ থেকে হয়তো 100 বছর পরে গিয়ে হয়তো কলকাতা একটা মডেল সিটি হবে, একটা আইডিয়াল সিটি হিসেবে পরিচিত হবে। কলকাতা বাসোপিডিয়ার নেক্সট স্টেপস, নেক্সট প্ল্যানিং কি আছে? নেক্সট প্ল্যানিং এখন তো এই মুহূর্তে ডাবল ডেকারটাকে কিছুভাবে রিস্টোর করা, ওটা একটা বড়, মানে বড় প্ল্যান যেটা আমাদের এই মুহূর্তে। মিউজিয়ামের ইউজেজের জন্য। হ্যাঁ, তো আগে ফার্স্ট মিউজিয়াম না, ফার্স্ট হচ্ছে যদি আবার জয় রাইড হিসেবে ওটাকে ফেরানো যায়, কারণ বাস মিউজিয়ামে চলে গেলে তো সেটা চললো না। চললো না। বাট সেটা সরকার কিভাবে কি ভাবনা চিন্তা করছে, আমরাও আমাদের প্রপোজালটা রাখবো, হুম দেখা যাক তারপর সেটা কি হয়। সেটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা নেক্সট এই অ্যাপটাকে, মানে ওটাকে একদম প্লে স্টোরের জন্য অপটিমাইজ করে সেটার ফাইনাল যে টিউনিং গুলো আছে ওগুলো এই মাসের শেষের মধ্যে যাতে ছাড়তে পারি। এরপরেতে আর কি করা যায়, মানে এই দুটোই আপাতত এখন মেইন ইমিডিয়েট টার্গেট, ইমিডিয়েট ফোকাসের জন্য ফোকাস। ভাবনা চিন্তা আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই শোটি দেখবার এবং শোনবার জন্য। আমরা অনেক গর্বিত যে কলকাতা বাসোপিডিয়া আমাদের শহরে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। আইল সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট এপিসোড। গুড বাই। নমস্কার।